সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আমাদের আজকের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার জন্য। আজকে যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। আসলে দেখা যাক আমরা আমাদের আজকের ছায়া সংসদে বিতার্কিকরা এই বিষয়ের উপর তাদের যুক্তি তর্ক তাদের যে বক্তব্য কীভাবে উপস্থাপন করে। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমে পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তাদের সাথে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দলের যারা বক্তারা রয়েছেন তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসাইন, মাননীয় ছায়ামন্ত্রী মোসাম্মদ ইসরাত জাহান এবং মাননীয় সরকারদলীয় সদস্য জাকিয়া তাসনিয়া জুথি। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা নোমান ইবনে বিল্লাল, মাননীয় বিরোধী দল উপনেতা নাজিব কামরান এবং মাননীয় বিরোধী দল সদস্য লাজিনা সিদ্দিক। আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন তারা হচ্ছেন সাংবাদিক মাইদুর রহমান রুবেল, অ্যাসাইনমেন্ট এডিটর RTV, সাংবাদিক জাকির হোসেন লিটন, চিফ রিপোর্টার কালবেলা, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন সাংবাদিক সাইদুর রহমান, রাজনীতি ও নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। এবং সর্বশেষ বিচারক ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক কৃষি রসায়ন বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা শুরু করছি আমাদের ছায়া সংসদ এবং শুরুতে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসাইনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তার প্রস্তাব উত্থাপন করছেন এবং প্রস্তাবের আলোকে তিনি তার বক্তব্য প্রদান করছেন। 1991, 96 এবং 2001 সালের নির্বাচনে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন বাংলার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু মাননীয় স্পিকার, বিগত 3টি নির্বাচনে ফ্যাসিস্ট গডমাদার শেখ হাসিনা আমার আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া সহ বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখেন মিথ্যা মামলায় এবং নির্বাচন থেকে দূরে রাখেন। মাননীয় স্পিকার, সময় বদলেছে। 24-এর আন্দোলনের পরে ওই ফ্যাসিস্ট হাসিনা পলাতক এবং বেগম খালেদা জিয়া তিনি আজ মুক্ত। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া আমরা বিশ্বাস করি তিনি যদি আগামী আসন্ন নির্বাচনেও 5টি আসনে নির্বাচন করেন তাহলেও তিনি 5টি আসনেই বিজয় লাভ করবেন। মাননীয় স্পিকার, বেগম খালেদা জিয়া যদি পল্টনের ময়দানে তার ডান হাতে ধানের শীষ দেখিয়ে বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তাহলে মাননীয় স্পিকার নির্বাচনের সব হিসাব নিকাশ পাল্টে যাবে, নির্বাচনের যে প্রভাব সেটা পাল্টে যাবে। মাননীয় স্পিকার, ঠিক সেই বাস্তবতাই সারা বাংলাদেশে যখন আজকে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তখন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। মাননীয় স্পিকার, আজকের এই বিতর্কে আমরা প্রভাব বলতে বোঝাচ্ছি এটি একটি আজকের বিতর্কের প্রস্তাবনার প্রধান প্রপঞ্চক এবং মাননীয় স্পিকার আমরা এখানে প্রভাব বলতে বোঝাচ্ছি যিনি বা যারা ছাত্র সংসদ নির্বাচনে জিতবেন বা হারবেন তিনি বা তারা কিংবা তাদের দলের প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনে জিতবেন কিংবা হারবেন। মাননীয় স্পিকার, তুলনামূলক বিতর্কের এই জায়গাতে আমরা বলছি মাননীয় স্পিকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু কিংবা এই যে বর্তমান যে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল সেটি কোনো প্রভাব ফেলবে না। তার কারণ মাননীয় স্পিকার, প্রথম কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রতীক থাকে না, কিন্তু জাতীয় নির্বাচনে প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মাননীয় স্পিকার ছাত্র সংসদ নির্বাচনে ভোটার একটি নির্দিষ্ট শ্রেণীর এবং জাতীয় নির্বাচনে ভোটার হচ্ছে সারা বাংলাদেশের সর্বশ্রেণীর। জাতীয় নির্বাচন মাননীয় স্পিকার এটা সারা বাংলাদেশের জাতীয় বিষয় এবং ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয়। মাননীয় স্পিকার, পাটিগণিতের হিসাব দিয়ে আজকের বিতর্ক শুরু করছি। দেখুন মাননীয় স্পিকার, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সব মিলিয়ে যতগুলো ছাত্র নির্বাচন হয়েছে সেখানে ভোটার হচ্ছে মোট 1 লাখের বেশি, আর সারা বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার 12 কোটির বেশি। সুতরাং মাননীয় স্পিকার, প্রভাবটা কোথায় দাঁড়ালো? প্রভাবটা দাঁড়ালো আজকে 1 ফোঁটা পানি এবং অথই সমুদ্রের মধ্যে। ঠিক এই জন্যই আমরা বলছি মাননীয় স্পিকার আগামী সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের যে
ফলাফল সেটি কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। মাননীয় স্পিকার, আপনি আরও লক্ষ্য করুন, আমাদের যে সামনে নির্বাচন অর্থাৎ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে মাননীয় স্পিকার বেশ কিছু ইস্যু থাকে। সেই ইস্যুগুলো কি? সেই ইস্যু হচ্ছে অর্থনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, কর্মসংস্থান, সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন, সেখানে ইস্যু থাকে মাননীয় স্পিকার গণরুম, হলের খাবার কিংবা ক্যাম্পাসের নিরাপত্তা, এই কেন্দ্রিক। সুতরাং মাননীয় স্পিকার, প্রভাবকের যে ইম্প্যাক্ট লাইনে সেখানে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখাতে পেরেছি যে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন দুটো এক না, দুটো বিপরীতার্থক। সেই জন্যই আমরা বলছি মাননীয় স্পিকার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন শুরু হয়েছে এটা ধারাবাহিকতা চলতে থাকুক এবং আমরা চাই আগামী সংসদ নির্বাচন সেটি অত্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠু হোক। সেই লক্ষ্যে মাননীয় স্পিকার আজকে বলতে চাই, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই দুটো জিনিস এক বিষয় নয়। মাননীয় স্পিকার, সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংসদে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা নোমান ইবনে বিল্লালকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই ছায়া সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রথমত আমাদের সরকারি দল থেকে আজকে যে প্রস্তাবটি উপস্থাপিত হচ্ছে সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না। মাননীয় স্পিকার, ওনাদের কথা আমরা সব কিছুই দেখলাম, আমরা বিএনপির ভোটের অধিকার দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে যারা আন্দোলন করেছিল, যারা আন্দোলনকে কলুষিত করেছিল তাকে ফাঁসি দেওয়ার কথা শুনেছিলাম, সব কিছু শুনেছিলাম। কিন্তু কেন এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে না সেই কথাটা আমরা তাদের থেকে আমরা কোনোভাবেই পাইনি। মাননীয় স্পিকার, প্রথমে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে বিতর্কটি করছি, যে জায়গায় দাঁড়িয়ে আমাদের ছাত্র সংসদ নির্বাচনটা হচ্ছে সেটা মান্না স্যারের আমলে ছাত্র সংসদ নির্বাচন নয়। আজকে আমরা এমন জায়গায় দাঁড়িয়ে নির্বাচন করছি যেখানে 24 সালের এক গণঅভ্যুত্থানের পর একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজকে আমরা দাঁড়িয়ে আমরা নির্বাচনের কথা বলতে পারতেছি, যেখানে দলমত নির্বিশেষে সব দল এসে যেখানে পার্টিসিপেট করতে পারছে সেই জায়গায় আমরা কথা বলতেছি। যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি ছাত্রদের ডাকের ফলে সে জায়গায় তৃণমূল পর্যায়ে মানুষ এসে কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে এবং সেখান থেকে একটি আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে ডাকসু সহ অন্যান্য নির্বাচনে কোনো ভূমিকাই নাই, সে জায়গায় আপনি একটি ভুলের মধ্যে আছেন। মাননীয় স্পিকার, আমরা আরেকটি জিনিস দেখতে পাই যে এই যে ছাত্র সংসদ নির্বাচনের পর আমরা কি দেখতে পেয়েছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম যে ছাত্র শিবিরের এক নিরঙ্কুশ বিজয়, এক অপ্রত্যাশিত বিজয়, যেটা মান্না স্যার নিজেই বলেছিলেন। তার মানে আমরা কি বুঝতে পেলাম? আমরা বুঝতে পেলাম যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করবে, যারা অ্যাকচুয়ালি আমার ক্যাম্পাসের কোনো একটা ভূমিকা পালন করবে, মানুষরা আলটিমেটলি তাদেরকে ভোট দিবে, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত। আপনি বলতে পারেন না যে আমি প্রতীক দেখায় মানুষের কাছ থেকে ভোট নিব। যদি সেটাই হয়ে থাকে তাহলে মাননীয় স্পিকার, তাহলে মানুষ এই ডাকসুর মধ্যে আমার ছাত্র শিবিরকে না দিয়ে ছাত্র দলকে কিন্তু ভোট দিত। তো সেই জায়গায় আপনি বলতে পারেন না যে আমার প্রতীক দেখে মানুষ ভোট দিবে। মানুষ চায় এখন পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে কিন্তু আমরা এক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু আমার যে সাধারণ জনগণ আছে তারাও চায় পরিবর্তন। সেই পরিবর্তনটা কাদের বিরুদ্ধে হবে? সেই পরিবর্তনটা হবে অন্যায়ের বিরুদ্ধে, সেই পরিবর্তনটা হবে করাপশনের বিরুদ্ধে। এছাড়া মাননীয় স্পিকার, আমরা কি দেখতে পাই? আমরা নির্বাচনের ফলাফলের পর আমরা দেখতে পাই কি আমরা ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে অপোজিট পার্টি অনেক সুন্দরভাবে সেই ফলাফলটা মেনে নিয়েছে। তার মানে এই যে ভোটের একটা সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশটা আমরা কোথায় দেখতে পেলাম? আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে দেখতে পেলাম। এই পরিবেশটাই আমরা গত 15 বছর আমাদের বাংলাদেশের মধ্যে দেখতে চেয়েছিলাম। সেই জায়গায় মাননীয় স্পিকার, আমাদের তাহলে এখন কি হচ্ছে? আমাদের বর্তমানে কারেন্ট ন্যাশনাল পলিটিক্সে তাহলে কেমন হয়ে গেছে? আমার কারেন্ট পলিটিক্সে এমন হয়ে গেছে, গত 15 বছরে একটা দল ছিল, সেই দলের আন্ডারেই সব নির্বাচন হতো। এখন সেই 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা যেখানে দেখতে পাচ্ছি জামাতের অবস্থান দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিএনপির অবস্থান দেখতে পাচ্ছি, তারা টকশো সব বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেছে। সেই অংশগ্রহণ করার ফলে আমরা কি দেখতে পাই? একটা সুষ্ঠু পরিবেশ দেখতে পাই। এখন যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনের মধ্যে আলটিমেটলি কী ধরনের একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনে যে দলগুলো রয়েছে সেই দলগুলোর আন্ডারে কিন্তু আমরা একটা প্রতিফলন দেখতে পাই, যে প্রতিফলনটা আমাদের ক্যাম্পাসের মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে আমাদের এখন যে আমাদের নির্বাচনের ট্রেন আমাদের শুরু হয়ে গেছে, সেই ট্রেনটা আমার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু জাতীয় নির্বাচনটাকে আমাকে বলে দিচ্ছে। যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে ডাকসু নির্বাচন হচ্ছে আমাদের একটা মডেল। সেই মডেলটা কিসের? সেই মডেলটা হবে আমাদের জাতীয় নির্বাচন কীভাবে হবে, আমাদের জাতীয় নির্বাচনের সিনারিওটা কেমন হবে। তো সেই জায়গাটা যদি আমরা কল্পনা করি তাহলে সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এই কথাটাই বলা হচ্ছে যে না, জাতীয় নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য একটা মডেল, যে মডেলের থ্রুতে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জনগণ বুঝতে পারবে যে না আলটিমেটলি আমাদের নির্বাচনটা কেমন হতে যাচ্ছে। আমরা যেটা দেখে আসছি যে গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারছিল না, 40 থেকে 60% মানুষ ভোট দিচ্ছিল। তো সেই জায়গায় এখনকার মানুষ যে মিডিয়ার থ্রুতে যে দেখতে পাচ্ছে যে না ভোটটা কেমন হচ্ছে, সেই জায়গায় মানুষের মধ্যে এক ভোটিং প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাও কিন্তু আমাদের আলটিমেটলি এই ডাকসু থেকেই কিন্তু আমরা দেখে আসতেছি। আমরা গত কয়েক বছর আমরা দেখতে পেয়েছিলাম যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সেই জায়গায় কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারছিল না। কিন্তু যখনই আমরা দেখতে পাই যে না এই যে মিডিয়া কভারেজের ফলে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু তাদের ইমেজকে
রিফর্ম করতে পেরেছিল, জামাত তাদের ইমেজকে রিফর্ম করতে পেরেছিল। এই যে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যেরকমভাবে আমার দেশের মধ্যে বা আমার ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি, তেমনই মানুষরা সেখান থেকে একটা শিক্ষা নিয়ে হয়তো আমার আগামী জাতীয় নির্বাচনটা সেরকমভাবে উপস্থাপিত হবে। তাই মাননীয় স্পিকার, আমরা এখানে দৃঢ় মনে বিশ্বাস করি যে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই প্রভাব বিস্তার করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা নোমান ইবনে বিল্লালকে। পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী মোসাম্মদ ইসরাত জাহানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ দিয়ে বিরোধী দলীয় নেতা যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু করছি। ছাত্র সংসদ নির্বাচনকে তিনি যে এই যে ওভার পলিটিক্যালাইজ করে গেলেন, কিন্তু মাননীয় স্পিকার আপনাকে মনে রাখতে হবে ডিপলিটিক্যালাইজেশন যেমন ক্ষতিকর, ওভার পলিটিক্যালাইজেশন আরো বেশি ক্ষতিকর। মাননীয় স্পিকার দেখুন, মাননীয় স্পিকার আজকের বিতর্কের জায়গাটি হচ্ছে প্রভাব, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনে যিনি বা যাদের প্রতিনিধি জিতবেন বা হারবেন, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি বা তাদের প্রতিনিধিই জিতবেন বা হারবেন, এই জায়গাটি থেকে আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারেই এই সংসদে টিকে না। মাননীয় স্পিকার কিভাবে দেখুন, মাননীয় স্পিকার বিএনপি সমর্থিত কোনো প্রার্থী ডাকসু বা জাকসু নির্বাচনে জিততে পারেনি, তার মানে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির কেউ জিতবে না। এটি যেমন বিরোধী দল প্রমাণ করতে পারেনি, তেমনি ভাবে ডাকসু বা জাকসুতে সবচেয়ে বেশি জিতেছে জামাত সমর্থিত প্রার্থীরা। তার মানে বিরোধী দলের অবশ্যই দেখানো দরকার ছিল আসন্ন জাতীয় নির্বাচনেও জামাত সমর্থিত প্রার্থীরাই জিতবে, সেটাও তারা দেখাতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার আমি আপনাকে একটা পরিসংখ্যান দেখাবো। 1991, 1996, 2001, 2008 নির্বাচনে জামাতের ভোট ছিল 4 থেকে 8%। 2026 নির্বাচনে ঠিক কোন মেকানিজমে সেটি 80 থেকে 90% হবে, সেই জায়গাটি বিরোধী দল আজকে দেখাতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার আজকে এই বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারেই অগ্রহণযোগ্য। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, 2024 গণ আন্দোলনের প্রভাব কেন 2025 ছাত্র সংসদ নির্বাচনে পড়লো না, যারা কিনা ডাকসু নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে সরব ছিল, যাদের নেতৃত্বে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তেমনি ভাবে 2026 নির্বাচনেও যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জিতবে না বা তারা সবাই ফেল করবে, এই জায়গাতেও আসলে এই সব জায়গাতেও আসলে মাননীয় স্পিকার বিরোধী দলের বক্তব্য টিকে না। এরপর দেখুন মাননীয় স্পিকার, সানেমো অ্যাকশন এইডের জরিপ বলছে আসন্ন নির্বাচনে বিএনপি 39%, জামাত 22%, এনসিপি 16% তরুণদের ভোট পাবে। জরিপে বিএনপিকে ভোট দেওয়ার বিষয়ে গ্রামীণ অঞ্চল 38% আর শহরাঞ্চল 40% আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু বিরোধী দলের যুক্তিমতে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, সেই হিসেবে বিএনপি 10-12%, এনসিপি 4-5% আর জামাতের 80 থেকে 90% ভোট পাওয়ার কথা। কিন্তু জরিপ বলছে ঠিক তার উল্টো। মাননীয় স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 104 বছরের ইতিহাসে 37 বার ডাকসু নির্বাচন হয়, স্বাধীন বাংলাদেশে হয় 8 বার, যার মধ্যে ভিপি পদে ছাত্র ইউনিয়ন, জাসদ, বাসদ অর্থাৎ বামপন্থী দল 4 বার জিতে। অন্যদিকে ছাত্রলীগ জিতে 1 বার, ছাত্র দল জিতে 1 বার, ছাত্র শিবির জিতে 1 বার, ছাত্র অধিকার পরিষদ জিতে 1 বার। এখন প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই যে বামপন্থীরা 4 বার ভিপি পদে জিতলো, তারা কি আদৌ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পেরেছে? এরকম কি কোনো উদাহরণ আছে? না মাননীয় স্পিকার, তার মাধ্যমেই কিন্তু আজকে প্রমাণিত হয় যে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন দুটি একেবারেই আলাদা বিষয়। মাননীয় স্পিকার বাস্তব ভিত্তিক আলোচনা আমরা বলছি মাননীয় স্পিকার, ছাত্র সংসদ নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। শুধু আমরা না মাননীয় স্পিকার, স্বয়ং মাহমুদুর রহমান মান্না স্যারের মতে ডাকসু নির্বাচন জাতীয় ভোটে প্রতিফলন করবে না, এই যে দেখুন তার প্রমাণ। কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় রাজনৈতিক পরিবেশে, বৈচিত্র্যময় ভোটের বাস্তবতায় আজকের ছাত্র সংসদ নির্বাচন কখনোই আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিশ্লেষকরাও সেটা মনে করেন, আমরাও সেটাই মনে করছি মাননীয় স্পিকার। তাই আসুন মাননীয় স্পিকার, আমরা নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে, আগামী নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে কোনো অন্যায় প্রোপাগান্ডায় কান না দিয়ে, কোনো বট বাহিনীর অপপ্রচারে কান না দিয়ে, দেশ গড়ার স্বার্থে, জাতি গড়ার স্বার্থে আজকে ডাকসুকে ডাকসুর জায়গায়, জাকসুকে জাকসুর জায়গায়, জাতীয় নির্বাচনকে জাতীয় নির্বাচনের জায়গায় রেখে আমরা নতুন বাংলাদেশ গড়ব মাননীয় স্পিকার। আমরা এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টকে ফিরে আসতে দিব না, আমরা এই বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দিব না, আমরা এই বাংলাদেশে আর কাউকে আর কখনো ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হতে দিব না মাননীয় স্পিকার। সেই প্রত্যাশায় আজকের প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী মোসাম্মদ ইসরাত জাহানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা নাজিব কামরানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। ভণ্ড বেটায় গান ধরেছে, রাজনীতির বাপ্পা নাই, গোল টেবিলে পোলাও বাড়া,
যেই বসে সেই খাই। আসলে কি সত্য মাননীয় স্পিকার? দেখেন মাননীয় স্পিকার, তাদের পুরো আমাদের সরকার দলের পুরো বিতর্ক জুড়ে একটা বিষয় গ্লোরিফাই হয়েছে যে বিএনপি অনেক বেশি ডমিনেট একটা দল, তারা এই দেশ আগামী নির্বাচনে খালেদা জিয়া যদি 5টা আসন নিয়ে দাঁড়ায় ধানের শীষ প্রতীক নিয়ে, তারা ইজিলি এখান থেকে জিতে যাবে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি মাননীয় স্পিকার যে 24-এর 5ই আগস্টের পরে আসলে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে কিংবা বাংলাদেশের ফ্লোটা কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার, সেটা ওনারা মান্না স্যারের কথা কোট করছেন, আমি মান্না স্যারের কথা কোট করছি মাননীয় স্পিকার। দেখেন, মান্না স্যার এসএটিভিতে একটা সাক্ষাৎকারে বলেছিলেন ছাত্রদের মধ্যে জামায়াতের প্রভাব বেশি। কোন ছাত্রদের মধ্যে? যে ছাত্ররা 24-এর এই যে গণ আন্দোলনকে প্রতিনিধিত্ব করেছে মাননীয় স্পিকার, যে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পুরো বাংলাদেশের মার্জিনাল পর্যায়ে ছড়িয়ে গিয়েছিল মাননীয় স্পিকার, সেই ছাত্ররাই প্রতিনিধিত্ব করছে মাননীয় স্পিকার পুরো বাংলাদেশে এখন। আপনি কিভাবে বলবেন যে একটা ছাত্র সংসদের একটা নির্দিষ্ট ক্যাম্পাসের ভিতরে মাননীয় স্পিকার? দেখেন, যে ছাত্ররা এত বড় একটা আন্দোলনকে মার্জিনাল একটা পর্যায়ে নিয়ে জনমত গঠন করে ফ্যাসিস্টের 16 বছরের একটা শাসনকে পতন ঘটিয়েছে মাননীয় স্পিকার, তাদেরকে আপনি শুধুমাত্র একটা গোষ্ঠীগত নিচ্ছি না, শুধুমাত্র একটা গোষ্ঠীগত একটা নির্দিষ্ট এলাকার ভিতরে জুড়ে দেবেন না মাননীয় স্পিকার। এটা আমরা কখন বুঝি মাননীয় স্পিকার? যখন ডাকসু নির্বাচনের প্রচারকালে আমরা দেখি মাননীয় স্পিকার, চায়ের দোকান থেকে শুরু করে গোল টেবিল পর্যন্ত সব জায়গায় ডাকসু 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 ডাকসু, এবং আমরা দেখি ফলাফল ঘোষণার সময় তারা রাজনৈতিক দলের অ্যাফিলিয়েশনের কথা বলছেন না মাননীয় স্পিকার, অথচ ফলাফল ঘোষণার সময় আমরা দেখি যে শাহবাগ মোড়ে বিএনপির বড় জনমত, সেখানে যুবদল মিছিল করছে মাননীয় স্পিকার, জামাত সমর্থিত লোক এসে ওইখানে জড়ো হচ্ছে মাননীয় স্পিকার। সুতরাং এটি যে রাজনৈতিক দলের ভিতরে প্রভাব ফেলছে না, এটি সম্পূর্ণ একটি অমূলক কথা। কেন প্রভাব ফেলছে মাননীয় স্পিকার? দেখি মাননীয় স্পিকার, প্রথমে মাননীয় স্পিকার, আমি রুমিন ফারহান একটা কথা বলেছিল যে আমরা ভোটের জন্য প্রস্তুত ছিলাম না, ভোট আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। তারপরে আবার মির্জা আব্বাস সাহেব বলছে যে ছাত্রলীগ ভোট দিয়েছে, শিবিরকে ভোট দিয়ে জিতেছে মাননীয় স্পিকার। এগুলো আসলে কি রিয়ালিটি মেনে না নেওয়ার ফল মাননীয় স্পিকার? যখন আপনি রিয়ালিটি মেনে না নেন যে 24-এর গণ আন্দোলনের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, ঘুষখোর হবে না, টেন্ডারবাজি হবে না, যেখানে মাননীয় স্পিকার দখলদারি হবে না, সেখানে যখন একটি দল ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আগামী নির্বাচনে কিভাবে জয়লাভ করবো এইটা নিয়ে ব্যস্ত মাননীয় স্পিকার, তখন মাননীয় স্পিকার তারা স্বাভাবিকভাবে জনগণের কাছ থেকে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পেরে তার একটা ফলাফল আমরা দেখি ডাকসু নির্বাচনে মাননীয় স্পিকার। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে সচেতন স্টুডেন্ট বলছেন, আপনি যখন তাদেরকে ইন্টেলেকচুয়াল বলছেন, তখন মাননীয় স্পিকার বুঝতে হবে আপনাকে এই প্রত্যেকটি ছাত্রের একটি গ্রাম আছে, সেই গ্রামে তার জনগোষ্ঠী আছে মাননীয় স্পিকার, এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীর প্রভাব আসলে মার্জিনাল পর্যায়ে কি এটি আমরা সকলে জানি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন, তারা জনগণের চাহিদা নিয়ে আলাপ করছে, ছাত্রদের চাহিদা গণরুম, গেস্ট রুম, কালচার, জনগণের চাহিদা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু ছাত্ররা যে জনগণের ভিতরে পড়েন সেই জিনিসটা কিন্তু তিনি উপেক্ষা করে গেছেন, এবং ছাত্ররা একটি বিরাট জনগোষ্ঠীকে উপস্থাপন করে মাননীয় স্পিকার। তারা একটা কথা বলেছিলেন যে কথাটা আসলে আমাদের দিকে যায়, সেটি হচ্ছে যে অনলাইনে এই বিষয়টাকে অতিরঞ্জিত করা হয়েছে। এই অতিরঞ্জিত করার ফলে কি হয় মাননীয় স্পিকার? দেখেন, বাংলাদেশে কিন্তু একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা ওইভাবে পলিটিক্যালি অ্যাওয়ার না মাননীয় স্পিকার। তারা যখন দেখবে যে ডাকসুর মতো একটি বড় নির্বাচন, যেটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ, সেই জায়গায় যখন দেখবে যে শিবিরের ভূমিধস বিজয় এবং ছাত্রদলের এমন একটি পরাজয়, তখন কিন্তু মাননীয় স্পিকার স্বাভাবিকভাবে জনগণের কাছে একটা মেসেজ যায় মাননীয় স্পিকার। তারা থার্ড যে অল্টারনেটিভের কথা খুঁজছিল, মান্না স্যারের বক্তব্য মতে তারা যে থার্ড অল্টারনেটিভ খুঁজছিল মাননীয় স্পিকার, তারা কিন্তু সেই থার্ড অল্টারনেটিভের খোঁজটা পেয়ে যায় মাননীয় স্পিকার। দেখেন, 5ই আগস্টের পরে সিনারিওটা কি ছিল? একদিকে বিএনপি একটি ডমিনেট দল থাকার কারণে তাদের অনেক পাওয়ার ছিল, তারা ধরে নিয়েছিল তারা নির্বাচনে জিতবে, কিন্তু মাননীয় স্পিকার এখানে জনগণের একটু ধোঁয়াশা ছিল যে তারা একদিকে এত ক্ষমতাসীন, তারপরে আবার তারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলদারি করছে, আবার জামাতের রাজনীতি সম্পর্কে মানুষের একটা ধোঁয়াশা ছিল। কিন্তু দেখেন, ডাকসু নির্বাচন এখানে কেন একটা ফ্যাক্টর? ডাকসু নির্বাচনের পরে জনগণ দেখতে পারছে জামায়াত শিবিরের নির্বাচন কেমন, এবং বিএনপির ভোটের মাধ্যমে যে তারা একটি ক্ষমতাসীন দলকে পরাজিত করতে পারে, ভোটের মাধ্যমে তারা যে চাঁদাবাজদেরকে হটাতে পারে, ভোটের মাধ্যমে তারা যে যারা জনগণের জন্য কাজ করে তাদেরকে ব্যাশিং করতে পারে মাননীয় স্পিকার, সেই জিনিসটি কিন্তু প্রমাণিত হয়েছে মাননীয় স্পিকার, এবং সেটি আগামী নির্বাচনে একটি ভ্যালিড পয়েন্ট মাননীয় স্পিকার। কেন ভ্যালিড পয়েন্ট মাননীয় স্পিকার? কারণ বাংলাদেশের মানুষ আর আগের ওই রাজনীতি চায় না। তারা যে রাজনীতির কথা বলে গেছে, ধানের শীষ নিয়ে দাঁড়াবো, নৌকা নিয়ে দাঁড়াবো, সে যেই হোক না কেন তাকে আমরা ভোট দিয়ে দেবো মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, মান্না স্যারের কথা মতোই দ্য জেনারেশন হ্যাজ বিন চেঞ্জড এন্টায়ারলি। 8 সালের পর থেকে যারা ভোটার হয়েছে এবং যারা একবারও ভোট দিতে পারে নাই, যাদের ভিতরে রিফরমেশনের একটা ক্ষুধা আছে, যাদের ভিতরে রেভলিউশনের ক্ষুধা আছে, যাদের ভিতরে নতুন কিছু গ্রহণ করার মতো একটা ক্যাপাবিলিটি আছে, তারা কখনো এই ধরনের রাজনীতিকে গ্রহণ করে না। তার একটা প্রমাণ ডাকসু, জাকসু এবং অন্যান্য নির্বাচনগুলোতে তারা দেখিয়ে দিয়েছে মাননীয় স্পিকার, এবং তারা একটি বিরাট অংশকে প্রতিনিধিত্ব করে মাননীয় স্পিকার। আমাদের যে একটা ডমিনেন্ট ছিল, যে ক্ষমতার পাওয়ার ডমিনেন্ট, ক্ষমতায় যাব এই যে চেতনা, এই চেতনা থেকে যে রাজনীতি, সেই রাজনীতিকে পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে ডাকসু নির্বাচন, এবং এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে এই দাবি রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা নাজিব কামরানকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য জাকিয়া তাসনিয়া জুথিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের একটি ভুল দিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করছি। আজকে বিতর্কের বিষয় কি নির্ধারণ হয়েছে মাননীয় স্পিকার? ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা, কিন্তু তারা মাননীয় স্পিকার এই বিষয়টিকে ধামাচাপা দিচ্ছে পরিবেশ দিয়ে। আজকে পরিবেশ নিয়ে বিতর্ক হচ্ছে না, আজকে এখানে বিতর্ক হচ্ছে ফলাফল নিয়ে। আপনারা সেটা বুঝতে ব্যর্থ। মাননীয় স্পিকার, ছাত্র সংসদ নির্বাচনকে কোনোভাবেই আগামী জাতীয় নির্বাচনের জয় পরাজয়ের মাপকাঠি হিসেবে বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। সাবেক ডাকসু ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, জাতীয় নির্বাচনের মতো হবে, ছাত্র নির্বাচন তাদের মতো হবে, এটা হয়তো একে অপরকে পর্যবেক্ষণ করবে। আমাদের আজকের প্রধান অতিথি সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না স্যার। মাননীয় স্পিকার, বিতর্কের এ পর্যায়ে এসে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাবেক ভিপিদের উক্তি কোট করছি, কেননা বিরোধী দল বুঝতে ব্যর্থ হয়েছে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচনের মোটিভ আলাদা, প্রেক্ষাপট আলাদা, ইম্প্যাক্ট আলাদা। কাজেই মায়ের কাছে মামার বাড়ির গল্প শুনিয়ে লাভ নেই প্রতিপক্ষ। মাননীয় স্পিকার, বিরোধী দলের দুজনের বক্তব্য শুনে মনে হলো প্রভাব মানে অনলাইন পোস্ট কিংবা কমেন্ট, অথচ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আজকে যে তরুণ নেতৃত্ব জাতীয় নির্বাচনে, তারা আসলে খালেদা জিয়ার মতো নেতৃত্বের বা ব্যক্তিত্বের প্রভাবকে কিভাবে উতরে যাবে তারা সেই ব্যাখ্যা আমরা বিরোধী দলের কাছে পাইনি। মাননীয় স্পিকার, কোনো পরিসংখ্যান বা উদাহরণ বিরোধী দলের কাছে নেই যে ছাত্র সংসদ নির্বাচনে যারা জিতেছে বা হেরেছে তারাই আসলে জাতীয় নির্বাচনে জিতবে বা হারবে। তুলনামূলক আলোচনা মানে বিরোধী দলের বক্তব্য ঠিকছে না। মাননীয় স্পিকার, সারা বিশ্বের ফ্যাসিস্ট গডফাদার শেখ হাসিনা 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। তার বাবা শেখ মুজিব আবার শুধু বাকশাল কায়েম করেনি। মাননীয় স্পিকার, 1973 সালে ডাকসু নির্বাচনে মুজিববাদী ছাত্রলীগ হেরে যাবে দেখে ব্যালট বাক্স ছিনতাই করে, হাইজ্যাক করে সেই নির্বাচনকে বানচাল করে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু সেই বিভীষিকা আবার দিনগুলো ফিরে যেতে চাই না। মাননীয় স্পিকার, আমরা চাই মাননীয় স্পিকার ছাত্র নির্বাচন সুষ্ঠুভাবে হোক, কিন্তু ছাত্র নির্বাচনের জায়গায় থাকুক, জাতীয় নির্বাচনের জায়গায় থাকুক, এটা কখনোই কাউকে প্রভাবিত করে না। মাননীয় স্পিকার, আজকে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের দিকে নজর দিলে কি দেখতে পাই? জাতীয় সংকটে বলুন, জনমানুষের আন্দোলনে বলুন, জাতীয় রাজনীতিতে বলুন, ডাকসু নির্বাচন কিংবা ছাত্র সংসদ নির্বাচন প্রভাব ফেললেও মাননীয় স্পিকার, প্রভাব ফেললেও একটা রাজনৈতিক ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে, কিন্তু কখনোই মাননীয় স্পিকার ফলাফলে প্রভাব ফেলতে পারেনি। কারণ মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচন রাজনীতি আর জাতীয় নির্বাচন একেবারে ভিন্ন বিষয়, যে কারণে আমরা বারবার বলছি মাননীয় স্পিকার, জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচন কখনোই প্রভাব ফেলতে পারবে না। মাননীয় স্পিকার, রাজনীতি বিজ্ঞানের সেলফ ফুলফিলিং প্রফেসি বলে একটি কথা আছে, যার মানে হলো ভোটার যদি দেখে তার পছন্দের প্রার্থী নির্বাচিত হতে পারবে না, তাহলে তারা তাকেই ভোট দেন যিনি জিততে পারবেন। ডাকসু এবং জাকসুতে ঠিক সেটি ঘটেছে মাননীয় স্পিকার। আর আজকে বিরোধী দল ঠিক সেই ফলাফলকে আসন্ন জাতীয় নির্বাচনের ইন্ডিকেটর ভাবছে, অথচ ডিপ্লোমেটিক সাময়িকী বলছে জাকসুতে শিবিরের জয়ের পরেও জাতীয় নির্বাচনে বিএনপি ফেভারিট। কারণ মাননীয় স্পিকার, খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ব, খালেদা জিয়ার মতো নেতৃত্ব, খালেদা জিয়ার মতো দেশ চালনা পরিচালনা করার অভিজ্ঞতা, এই সামগ্রিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তার ডিপ্লোমেটের মতো আমরাও বলছি ছাত্র সংসদের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে না। মাননীয় স্পিকার, আজকে যখন বিরোধী দল বারবার ছাত্র সংসদ নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে প্রভাব করার কথা বলছে, তখন আপনাকে বুঝতে হবে তারা আসলে ভূ রাজনীতির ব্যাপারটা বুঝে না বা সম্পর্কে জানে না। আন্তর্জাতিক বিশ্ব কিভাবে বাংলাদেশকে দেখছে সেটি সম্পর্কে তারা জানে না। এই যে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বাংলাদেশের জনগণ কিংবা আন্তর্জাতিক বিশ্ব গ্রহণ করবে কিনা সেটি সম্পর্কে তারা জানে না। আওয়ামী লীগের যে ভোট রয়েছে সেটি কারা পাবে সে বিষয়ে তারা জানে না। তারা মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই আবদ্ধ। তারা জানে না জাতীয় নির্বাচনের ইস্যু এবং ছাত্র নির্বাচনের ইস্যু পুরোপুরি আলাদা। মাননীয় স্পিকার, আজকে বিএনপির ভোট 30 থেকে 35%, জামায়াতের ভোট 5 থেকে 6%। এই যে ক্রাইটেরিয়াগুলো মাননীয় স্পিকার, এই মানদণ্ডগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি। বিষয়টি এটি না যে মাননীয় স্পিকার আপনাকে আজকের এই সংসদে প্রস্তাবটি গ্রহণ করতে হবে। আজকের প্রমাণিত সত্য মাননীয় স্পিকার, আজকের এই সংসদে ছাত্র সংসদ নির্বাচনগুলো ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব রাখতে পারবে না। তাই মাননীয় স্পিকার, আসুন আগামী গ্রহণযোগ্য বাংলাদেশের স্বার্থে, আগামী সুষ্ঠু বাংলাদেশের স্বার্থে, আগামী উন্নয়নের বাংলাদেশের স্বার্থে আজকের এই সংসদে আজকের এই প্রস্তাবটি গ্রহণ করার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এবার আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য লাজিনা সিদ্দিককে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দল থেকে আমরা সেই বিতর্কের শুরু থেকেই একটা কথাই শুধু শুনে যাচ্ছি, প্রতীক প্রতীক প্রতীক। আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষ এখনো প্রতীক খায়? মানুষকে এখনো যদি শুধুমাত্র মানুষ তাদের ভালো মন্দ বুঝতে শেখে নাই, তাদেরকে ধরে যদি বলা না হয় এই প্রতীকে আপনারা ভোট দেন, তারা কি এই প্রতীকে এসে ভোট দিয়ে দিবে? আপনারা কি 24-এর সময় দেখেন নাই? আপনারা কি দেখেন নাই মানুষ তাদের ভালো মন্দ বুঝতে শিখেছে? মানুষ এটাও বুঝতে শিখেছে তারা চাইলে সরকার যেমন গঠন করতে পারে, তারা চাইলে সরকারকে সরিয়ে ফেলতে পারে। আপনারা কি এটা দেখতে পান নাই যে মানুষকে শুধুমাত্র প্রতীকের কথা বললে, এই প্রতীকে আসেন এখানে আপনাদেরকে চা সিগারা দিব বললেই মানুষ এখন সেটা বিশ্বাস করে না। মানুষ তাদের অধিকার সম্পর্কে বুঝতে শিখেছে, মানুষ এটা বুঝতে শিখেছে প্রতীকই সব হয় না, তারা নিজেরাই ভালো মন্দ তারা বুঝতে পারে। এখন আসি আপনাদের কথায়, আপনারা বলতে চাচ্ছেন আপনারা সম্ভব
শুধুমাত্র বুঝতে পারেন নাই। আপনারা বলতে চাচ্ছেন যে ফলাফল বলতে শুধুমাত্র তার মানে বিএনপি একটা আসনও পাবে না। আমরা কি একবারও বলছি প্রভাব বলতে বিএনপি একটা আসনও পাবে না? আমরা কি একবারও বলতে চাচ্ছি যে প্রভাব বলতে জামাত 100% আসন পাবে? আমরা কি একবারও এই কথাটা বলতে চাচ্ছি? আমরা একবারও এই কথাটা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি প্রভাব বলতে যেমন ফলাফলকে বোঝায়, প্রভাব বলতে এমনও বোঝায় যে আমি আপনি ভোট দিতে যাব, যারা আমরা 16 বছরে ভোট দিতে পারিনি, যারা আমরা ভোটার হওয়ার পর থেকে একবারও কোনো ধরনের ভোট দিতে পারিনি, আমি আপনি ভোট দিতে যাব, এটাও এক ধরনের প্রভাব। আপনারা যখন ডাকসু নির্বাচনের পরপর আমরা যখন দেখলাম পরদিনই হচ্ছে ডাকসু নির্বাচনের হামিম মেনে নিল যে হ্যাঁ আপনারা যেই হচ্ছে ফলাফল দিয়েছেন আমরা এটা মেনে নিচ্ছি। এই যে সুষ্ঠু নির্বাচন, আমরা যারা কোনোদিন ভোট দিতে পারি নাই, আমরা যখন দেখেছি যে নির্বাচন কাকে বলে এটাই তো জানি না। মান্না স্যার 11 সেপ্টেম্বর বলেছেন যে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার ফলে মানুষ নির্বাচনে এবং ভালো ভোটে আস্থা আনতে শুরু করেছে। তার মানে কি আপনারা বুঝতে পারেন এটা ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব? আপনারা কি এটা অস্বীকার করেন যে এটা ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব? আপনি এবার বলেন যে এই যে প্রভাব, আমরা যারা কখনো ভোট দিতে পারিনি, আমরা জানতামই না নির্বাচন কাকে বলে। আমার ভোট যে অন্য কেউ রাত্রেবেলা দিয়ে দিবে না, সকালবেলা যে আমার ভোট লাইনে দাঁড়াই আমাকেই দিতে হবে, এটা কি আমরা জানতাম? এটা আমরা কখন জানতে পেরেছি? ডাকসু নির্বাচনের ফলে জানতে পেরেছি। আমরা যখন দেখছি যে আমরা যাকে ভোট দিচ্ছি তাকে মিডিয়া কভারেজ দিচ্ছে, মিডিয়া তাদের কাজ দেখছি আমরা, আমি যাকে ভোট দিলাম সে ভালো কাজ করছে, সে আমার জন্য কাজ করছে, তখন আমরা কি করব? তখন আমরা তাদের উপর আস্থা আনতে শুরু করব, মানুষের উপর আস্থা আনতে শুরু করব। প্রতীক নিয়ে দাঁড়ালেই নাকি মানুষ সেই প্রতীকেই ভোট দিয়ে দিবেন। এখন আপনারা কি মনে করেন যে এখন এই যে 24-এর যে আন্দোলন হলো এরপর থেকে মানুষ তাদের অধিকার সম্পর্কে, তাদের নিজেদের চাহিদা সম্পর্কে জানে না? তাদেরকে যেটা বলা হবে তারা সেই স্রোতের গায়ে গা ভাসাবে। 19-এর ডাকসু নির্বাচন যেটা হয়েছে সেটা কেমন হয়েছে? ফ্যাসিস্ট সরকারের আমলে? আপনারাই তো বলতে চান ফ্যাসিস্ট সরকারের আমলের কোনো নির্বাচনই সুষ্ঠু নয়। তাহলে কিভাবে আপনারা বলেন 2009 সালে 2019 সালে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচন আপনারা সুষ্ঠু কিভাবে গণনা করেন? আমরা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা বলতে চাই নির্বাচনের ফলাফলে প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে। আমরা বলতে চাচ্ছি যে এই যে ছাত্র নির্বাচন হলো, ছাত্র নির্বাচনে ধরেন একটা ছাত্র যখন শিবিরকে ভোট দিল, সে দেখলো যে শিবির মানুষের কাছে গিয়েছে, তাদের কথা শুনেছে, তাদের অভিযোগ শুনেছে। তা এমন না যে 5 আগস্টের পরে তো একটা দল তো হচ্ছে নির্বাচন জিতেই গিয়েছিল, তারা তো এমনভাবে বুক ফুলিয়ে ঘুরছিল যে মানুষের কাছে যেতে হবে না, মানুষের কথা শুনতে হবে না, কিছুই করতে হবে না, আমরা অলরেডি জিতে গেছি, চাঁদাবাজি রাহাজানি ইট দিয়ে মাথা থেতলে দেওয়া যা মন চায় তাই করবো। তারা তো জিতেই গিয়েছিল, তারা তো মানুষের কাছে যায়নি। কিন্তু এই যে হচ্ছে এই যখন এই ছাত্র নির্বাচনের ফলাফলটা যখন আমরা পেলাম, তারপরে তাদের মনে যদি একটাও ভয় তৈরি হয় যে আমরা নাও জিততে পারি, শিবির মানুষের কাছে গিয়েছে, তাহলে হয়তো আমাদেরকেও মানুষের কাছে যেতে হতে পারে। এটাও তো মাননীয় স্পিকার একটা প্রভাব, তাই না? মাননীয় স্পিকার লিঙ্কন বলে গেছেন ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। হ্যাঁ, শিবির এটাতেই মনোনিবেশ করেছে, তারা মানুষের কাছে গিয়েছে, মানুষের কথা শুনেছে, অভিযোগ করেছে, যার ফলে তাই বলতে চাই মাননীয় স্পিকার এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবেই যেন গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা 6জন বক্তার বক্তব্য শুনলাম। যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতা নোমান ইবনে বিল্লালকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমার প্রথমত মনে হচ্ছে যে ওনারা খুবই অ্যাগ্রেসিভ হয়ে আজকে এখানে বিতর্কে আসছেন, ওনারা বিতর্কে কোনো ম্যানার্সই জানেন না। দ্বিতীয় মাননীয় স্পিকার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে ওনারা হয়তো বা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে এখানে বসে আছেন। না হয় ওনাদের মুখে খালি খালেদা জিয়া, খালি ধানের শীষ, খালেদা জিয়া করেই ওনারা পুরো বিতর্ক শেষ করে ফেলছেন। ওনাদের জন্য দল কেন্দ্রিক, ওনাদের জন্য ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, ওনাদের জন্য মেন ওনারা খালেদা জিয়া কেন্দ্রিক রাজনীতি করছেন। মানে ওনাদের কথা শুনে যেটা মনে হচ্ছে যে আগের গুরু যেমনে যায় পাশে গুরু তেমনে যায়, যে হচ্ছে আগে পূর্ববর্তী সময়ে যারা ছিল, পূর্ববর্তী সময়ে যেভাবে আমার নির্বাচন হয়েছে, পূর্ববর্তী সময়ে মানুষ যেভাবে ভোট দিয়েছে, এখন আমাদের সেভাবেই নির্বাচন দিবে। আমাদের ভালো কাজ করার কোনো দরকার নেই, আমরা দুর্নীতি করে যা মন চায় তা করে মানুষ আমাদেরকে ভোট দিবেই দিবে। একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনাদের ওভার কনফিডেন্ট, এই ওভার কনফিডেন্ট কিন্তু খালেদা জিয়াকে পতন ঘটাতে সক্ষম হয়েছে। সে কারণে আপনি এটা বলতে পারেন না যে বিএনপি পূর্ববর্তী সময়ে স্ট্যাটিস্টিক্সের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে, তারাই পরবর্তী সময়ে ইলেকশনে জিতে যাবে। আপনাদেরকে মাথায় রাখতে হবে 2008 সালের পর যারা আমরা নতুন ভোটার হয়েছি, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। সেই জায়গায় আমরা কাদেরকে ভোট দিব এটা আপনার স্ট্যাটিস্টিক্সের মধ্যে আসবে না। মাননীয় স্পিকার আমাদেরকে বুঝতে হবে যে পরবর্তী সময়ে আমরা ছাত্ররা কেমন বাংলাদেশ চাই, সেই ছাত্ররা কেমনভাবে মানুষদেরকে ইনফ্লুয়েন্স করবে, সেই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। মাননীয় স্পিকার এছাড়া ওনাদের তরফ থেকে আরও কয়েকটা জিনিস আসছে যে ডাকসুর মোটিভ আর হচ্ছে জাতীয় নির্বাচনের মোটিভ নাকি আলাদা। মাননীয় স্পিকার আমাদেরকে বুঝতে হবে মোটিভ আলাদা, কিন্তু সেই মোটিভের ফলটা কি, সেই মোটিভের ফলে কারা ইনফ্লুয়েন্স হচ্ছে, মিডিয়া কীভাবে সেগুলোকে প্রচার করছে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে মাননীয় স্পিকার। আর মাননীয় স্পিকার ওনারা বললেন যে জামাতের ভোট 5% থেকে 30% যাবে বা 40% যাবে, এটা
এর গ্যারান্টি কে দিবে? মাননীয় স্পিকার, আমরা বলছি না যে তাদের ভোট 5% থেকে 40-এ যাবে, আমরা বলছি তাদের ভোট 5% থেকে 6% যাক, 10% যাক, সেটাও কিন্তু একটা প্রভাব মাননীয় স্পিকার। শুধুমাত্র আমরা জামাত কেন্দ্রিক বিতর্ক করতে আজকে এখানে আসি নাই মাননীয় স্পিকার। আমাদের বিতর্ক করার মূল মোটিভটাই হচ্ছে যে আমরা আমাদের যে নির্বাচনী পরিবেশ, নির্বাচনী ফলাফল, সেটা কিভাবে সেটাকে প্রভাবিত করবে, সেটা হোক 1%-এর ক্ষেত্রে হোক, সেটা 30%-এর ক্ষেত্রে হোক মাননীয় স্পিকার। এছাড়া ওনাদের তরফ থেকে আরও কয়েকটা জিনিস আছে যে আমরা নাকি অনলাইন কেন্দ্রিক বিভিন্ন ধরনের পোস্ট বা এগুলোকে আমরা বোঝাতে চেয়েছি মাননীয় স্পিকার। এরকম পুরোপুরি হাস্যকর বিষয়। কারণ হচ্ছে যে আমাদের এই যে ডাকসু ইলেকশন বা ছাত্র রাজনীতিক যেই নির্বাচনটা হয়েছিল, সেটার ফলে আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখতে পেয়েছিলাম মানুষের একটা স্বতন্ত্র একটা আগ্রহ, যেই আগ্রহ আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, এবং সেই আগ্রহের থ্রুতে কিন্তু মানুষ এখন জাতীয় নির্বাচনটাকে নিয়ে ভাবতে শুরু করেছে মাননীয় স্পিকার, যেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমাদের তরফ থেকে আমরা কি দেখিয়ে গিয়েছি? আমাদের তরফ থেকে আমরা দেখিয়ে গিয়েছি যে না, ছাত্র নির্বাচনের ফলে মিডিয়া কভারেজ পাচ্ছে, সেই মিডিয়া কভারেজের ফলে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো নতুনভাবে উঠতে শুরু করেছে, নতুনভাবে স্ট্র্যাটেজি গঠন করতে শুরু করেছে, মানুষরা নতুনভাবে ভাবতে শুরু করেছে, এবং যে ডাকসু ইলেকশনের পর যেই প্রার্থীরা নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত প্রার্থীরাও যেখানে যাচ্ছে মানুষদেরকে ইনফ্লুয়েন্স করছে, তো সেখানে কিন্তু অনেক বড় একটা ভোট ব্যাংকের পার্থক্য কিন্তু আমরা দেখতে পাবো। তার মানে আমাদের তরফ থেকে কিন্তু আমরা সম্পূর্ণ সবগুলো যুক্তি কিন্তু সবাই বুঝতে পেরেছি মাননীয় স্পিকার। তাই আমরা মনে করি আজকের এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন নির্বাচনের মধ্যে প্রভাব ফেলবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ মুন্না হোসাইনকে ওয়াইন্ড আপ সেশনে সর্বশেষ তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, ধান ভান্তে নাকি শিবির গীত হয়, আর আজকের এই সংসদে বিরোধী দল তারা শিবির গীত, কীর্তন, নাচ সবই দেখিয়েছে মাননীয় স্পিকার। কীভাবে একটু দেখেন মাননীয় স্পিকার, আজকে যখন বিতর্ক হচ্ছিল ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা সেটার উপরে, আজকে বিতর্কে মূল প্রপঞ্চ ছিল প্রভাব, তারা কিন্তু সেটা বুঝতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বারবার দেখানোর চেষ্টা করেছে যে ডাকসু নির্বাচনে সবাই ভোট দিয়েছে, আরে ভাই সবাই তো ভোট দিবে, আগামীতেও দিবে, এখন তো কোনো ফ্যাসিস্ট নাই, কোনো ফ্যাসিস্টের গডমাদার নাই, এখন ডক্টর ইউনূস স্যার ক্ষমতায়, আমরা অবশ্যই ভোট দেবো মাননীয় স্পিকার। এই বিষয়টা তারা পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আগের ভোটগুলোতে কি দেখেছি, সেই ভোট কেন্দ্রগুলো রাতের বেলা দেখা যাচ্ছে সেই বিড়াল কুকুর ঘুমাই, এখন তো জনগণই যাবে সেখানে ভোট দিতে, কারণ এখন ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছেন মাননীয় স্পিকার। আরও দেখুন মাননীয় স্পিকার, দেখুন তারা শুধু বারবার তাদের বিতর্কে বলছিল মানুষ কেন চাঁদাবাজদের ভোট দেবে, আরে ভাই আমরা তো বলছি চাঁদাবাজদেরকে কেন ভোট দিবে? যে ব্যক্তি চাঁদাবাজি করে সে কোনো দলের না, সে কোনো মতের না, সে চাঁদাবাজ, সে অপরাধী। মাননীয় স্পিকার, আমরা দেখেছি দেশ নেতা তারেক রহমান লন্ডনে বসে তিনি বারবার এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করছেন, যারা চাঁদাবাজি করছে, যারা দলের মধ্যে সহিংসতা করছে, তাদেরকে কিন্তু মাননীয় স্পিকার তিনি শাস্তি দিচ্ছেন, এবং এর জন্য তো দেশ প্রশাসন আছে, তো এটা বলে কি লাভ আছে? বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে জামাত আসন পেয়েছে 50টি বা 6.85% ভোট তাদের ছিল, কিন্তু সেটা আসলে কোন মেকানিজম ফলো করে 30 থেকে 40% কিংবা 80 থেকে 90% হবে, সেটা তারা মাননীয় স্পিকার আজকের সংসদে দেখাতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরও একটু আপনাকে দেখাই মাননীয় স্পিকার, তারা যে প্রতীক নিয়ে তাদের এত অ্যালার্জি, প্রতীক বিষয়টা কি? বাংলাদেশের মানুষ তো চেনেই শুধু প্রতীক, আমরা তো পরিসংখ্যান সহ দেখে গেলাম, তারা কোনো পরিসংখ্যানও দেখাইতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরও একটু বিষয় দেখুন মাননীয় স্পিকার, শেষ করবো, তবে তার আগে একটু বলতে চাই, আমরা আসলে তারা বারবার 24-এর জনমতের কথা বলছিল, আরে ভাই আপনার 24-এর জনমত তো 25-এর ডাকসু নির্বাচনে প্রভাব ফেলতে পারে নাই, তাহলে আপনি কিভাবে বলেন যে হচ্ছে এই নির্বাচন বা এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী 5 মাস পরের যে আসন্ন জাতীয় নির্বাচন সেখানে প্রভাব ফেলবে? এসব খুবই অবান্তর কথা মাননীয় স্পিকার। আজকে আমাদের বিরোধী দল বিতর্ক করেছে বিচার মানি কিন্তু তাল গাছ আমার, খুবই হাস্যকর। সেই জায়গা থেকে আমরা বারবার প্রমাণ করেছি মাননীয় স্পিকার যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কোনো ভূমিকা রাখতে পারবে না। আজকের এই সংসদে আমরা যে প্রস্তাবটি উত্থাপন করেছি সেই প্রস্তাবটি গৃহীত হোক, সেই দাবি জানিয়ে মাননীয় স্পিকার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই ছায়া সংসদের আলোচনা সমাপ্ত করবার জন্য। আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষায় আছি, যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক সে সময় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, সে ফলাফল একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে ডাকসু এবং জাকসুর যে ফলাফল, সে ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন নানা রকম যে আলোচনা চলছে, এটা টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, এবং সামনেই কিন্তু আমরা রাকসু এবং চাকসু নির্বাচন
অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতি গ্রহণ করতে দেখতে পাচ্ছি। সুতরাং ডাকসু নির্বাচনের ফলাফল, সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলতে পারে, কী ধরনের নির্বাচনের ফলাফলের মধ্যে সেটি আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেটি কিন্তু আজকের আলোচনার বড় কেন্দ্রবিন্দু ছিল। আমরা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কি দেখেছি? আমরা দেখেছি যে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে যখন শেখ হাসিনার পতন ঘটলো, হাসিনা যখন পালিয়ে গেল, স্বৈরাচারের যে প্রধান দোসররা তারা যখন পালিয়ে গেল, কেউ জেলখানায় গেল, ঠিক সেই সময় থেকে কিন্তু ছাত্র শিবির বিভিন্ন হলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের যে কর্মসূচি, যেহেতু তারা 16 বছর কোনো প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি, সে রাজনীতি করতে না পারার কারণের জন্য যখন তারা 5ই আগস্টে শেখ হাসিনার পতন ঘটলো, সেই সুযোগ নিয়ে তারা নানা রকম কর্মসূচি, নানা সেবামূলক কার্যক্রম তারা শুরু করেছিল। সেই কারণের জন্য কিন্তু তারা কিছুটা হলো আমরা ডাকসু এবং জাকসুতে আমরা দেখেছি তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে। অন্যদিকে আমরা যদি ছাত্র দলের দিকে, সমর্থিত প্যানেলের দিকে তাকাই, তাহলে তারা কিন্তু নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু তারা দোটানায় ছিল। এই দোটানা থাকাকালীন অবস্থার সর্বশেষ মুহূর্তে যখন ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হলো, তখন তারা তাদের প্রস্তুতির ঘাটতি ছিল, তারা ছাত্রদের কাছে যেতে পারেনি। আবার মনে হয়েছে যে ছাত্র শিবির হয়তোবা তারা তাদের যে বর্তমান ছাত্ররা রয়েছে তাদেরকে সিট দেবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে অন্য আমলের সময় যখন আমরা দেখেছি যে ছাত্রদল ক্ষমতায় ছিল ডাকসুতে বা ছাত্রলীগ ক্ষমতা ছিল ডাকসুতে, যেভাবে তারা জোর করে মিছিলে নিয়ে যেত, জোর করে তাদেরকে র্যাগিং করতো, সেই ধরনের একটা ভয় ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে করার কারণের জন্যই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো কিন্তু আমরা ডাকসু এবং জাকসুতে তারা বিজয় লাভ করতে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এর অর্থ কি এটি যে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলেই কিন্তু আমরা জাতীয় নির্বাচনের যে ফলাফল, সে ফলাফলে আমরা একটা প্রভাব ফেলতে পারবো, বা ফলাফলের মধ্যে আমরা দেখতে পাবো ডাকসু এবং জাকসু নির্বাচন যেটা হয়েছে সেই ফলাফলের মতোই করে আমাদের জাতীয় নির্বাচনে হয়েছে? আসলে ডাকসু বা জাকসু বা ছাত্র সংসদ নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রতীক থাকে না। প্রতীক না থাকার কারণের জন্য শিক্ষার্থীরা একজন ভালো ছেলে, ভালো ব্যক্তিকে দেখে তার আচরণ, তার বিহেভিয়ার, তার যে বিভিন্ন বক্তব্য, সেগুলি দেখে কিন্তু তারা ভোট দিয়ে থাকে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা ব্যক্তিও দেখে, প্রতীকও দেখে, কারণ বাংলাদেশে প্রতীকের একটা জোয়ার কিন্তু সবসময় চলতে থাকে। আমরা এবারে যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তারা কিন্তু ভালো আচরণ করেছে, তারা নানা রকম সেবামূলক কার্যক্রম তারা করবার চেষ্টা করেছে, তারা পানির যে মেশিন সেটি বসাবার চেষ্টা করে, যেগুলো নিয়ে যদিও নানা রকমভাবে বিতর্ক রয়েছে, তারপর আমরা মনে করি তারা ছাত্রদের কাছাকাছি যেতে পেরেছে। এটি কিন্তু প্রমাণ হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে যাচ্ছেন, তারা যদি জনগণের সাথে সদ আচরণ না করেন, তারা তাদের যে প্রতিশ্রুতি দিবেন সেই প্রতিশ্রুতি যদি জনগণের মধ্যে বিশ্বাস করাতে না পারেন, তারা যদি জনগণের কাছে পূর্বের মতো, গত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো তারা মুখে কথা বললেন কিন্তু তারা আসলে সেই কাজ বাস্তবায়ন করবে না বলে জনগণ যদি সে বিশ্বাস করে বাস্তবায়ন করবে না, তাহলে কিন্তু আগামী জাতীয় নির্বাচনে কিন্তু ভোট পেতে খুব কষ্ট হয়ে যাবে। এই যে 16 বছর অন্যায়, অত্যাচার, গুম, হত্যা, তার মধ্যে দিয়েই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। সুতরাং আগামী জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন হবে সকলের জন্য একটা অগ্নি পরীক্ষা, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য ইসলামিক দল, সব বাম যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষার অপেক্ষায় আমরা রয়েছি। মনে রাখতে হবে, রাজনীতি যদি অন্ধ হয়, রাজনীতি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে ব্যর্থ হয়, সে রাজনীতি কিন্তু কোনোভাবে জনগণের কাতারে জনগণ কিন্তু সেটি গ্রহণ করতে পারে না, জনগণ সেটা গ্রহণ করে না। কোনো মিথ্যা আশ্বাস, মিথ্যা বলি, কোনো চাঁদাবাজি, কোনো হটকারিতা কিন্তু জনগণ আর কোনোভাবে মেনে নিতে পারে না এবং মেনে নেবে না বলে আমরা মনে করি। সে কারণে বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য 3-4টি বিগত নির্বাচনকে কলুষিত নির্বাচনে পরিণত করা হয়েছে, বাংলাদেশকে পিছিয়ে টেনে নেবার চেষ্টা করা হয়েছে। রাজনীতিবিদরা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হবে। সুতরাং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র থেকে পরিণত করবার যে অপচেষ্টা করা হয়েছিল, তার থেকে বেরিয়ে আসবার জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই সেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, সেখানে সকল দলের যে ভোট দিবার, সকল সমর্থিত ব্যক্তির ভোট দিবার যে সক্ষমতা, সেখানে ভোট দিতে পারে। আমরা কোনোভাবে আশা করতে চাই না যে সরকার ঘোষিত বা নির্বাচন কমিশন ঘোষিত যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সে নির্বাচন কোনোভাবে পিছিয়ে যাক, সে নির্বাচন সুষ্ঠু
সুষ্ঠুভাবে হোক। কাঙ্ক্ষিত সময় যদি বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না হয় তাহলে কিন্তু ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা বিপদগ্রস্ত হতে পারে। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে সংকল্প ব্যক্ত করছে বর্তমান প্রফেসর ডক্টর ইউনূস, সেই জায়গা থেকে বাংলাদেশ ব্যর্থ হতে পারে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এবং আমরা কাঙ্ক্ষিত সময় নির্বাচনকে শুধুমাত্র নির্বাচন হিসেবে দেখলেই হবে না। নির্বাচনে ক্ষমতার পালাবদল হয়তো হবে, কিন্তু সেই ক্ষমতার পালাবদলের সাথে কোনো দুর্নীতির পালাবদল যাতে না ঘটে, চাঁদাবাজির পালাবদল যাতে না ঘটে, দখলের পালাবদল যাতে না ঘটে, সেটিও কিন্তু আমরা এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা সকল রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছে আমরা বলতে চাই যে আপনারা ক্ষমতার পালাবদলের সাথে দুর্নীতির পালাবদলে আপনারা সম্পৃক্ত হবেন না। আমরা এই যে জাতীয় প্রধান দলগুলোর মধ্যে নানা রকম আমরা মতবিরোধ দেখতে পাই। আমি আশা করি এই মতবিরোধে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের যে মতৈক্য তৈরি হবে না সেটি কিন্তু আমি মনে করি না। আমি মনে করি মতৈক্য অবশ্যই তৈরি হবে এবং মতবিরোধ অবশ্যই দূর হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রফেসর ডক্টর ইউনূসের সাথে 3টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, 4 জন নেতারা, তারা কিন্তু আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে যাচ্ছেন। এটি বাংলাদেশের ইতিহাসে বিরল যে 3টি প্রধান দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে তারা বিদেশে জাতিসংঘের সফরে যাচ্ছেন। আমি আশা করি, আমার কাছে মনে হচ্ছে যে পর্দার আড়ালে কোথাও না কোথাও আমরা যত শঙ্কাই করি না কেন, কোথাও না কোথাও কোনো একটা সমঝোতার সুর আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সমঝোতার সুরের ইঙ্গিত হচ্ছে গিয়ে যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে 3টি প্রধান রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারা জাতিসংঘের অধিবেশনে যাচ্ছে, সেই অধিবেশনের মধ্যে দিয়েই কিন্তু আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যে এখন বিভেদ তৈরি হচ্ছে, সেই বিভেদের একটা সমঝোতার সুর আমরা দেখতে পাবো। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে আমরা মসৃণ করবার ক্ষেত্রে সকল দলগুলো তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আমি আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি জনাব মাহমুদুর রহমান মান্নাকে। জনাব মাহমুদুর রহমান মান্না এবারে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আমি প্রথমেই ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে ধন্যবাদ দিই। এতগুলো বছর ধরে প্রায় নির্বাসিত, অনেক দূরত্বে থাকা, অদৃশ্য ইসলামী ছাত্র শিবির জিতল কেমনে? এটা জেতার কারণ কি? আমি নিজে এই ভোটের আগের দিন পর্যন্ত মনে করিনি ইসলামী ছাত্র শিবির জিততে পারে। প্রথম যখন আমাকে কেউ কেউ বলেছেন তখন আমি এটা উড়িয়ে দিয়েছি। পরে আরও 2 জায়গায় শুনতে শুনতে আমি ভেবেছি বিষয়টা ভাবা দরকার। ভাববার পরে আমার মনে হয়েছে না, এটা হতেই পারে না। এখন জেতার পরে অনেকে বলছেন, যেমন এখানেও বলা হলো, 1 বছর বা এই 15 বছর ছাত্রদল ছাত্রদের কাছে যেতে পারেনি, কোনো কাজ করতে পারেনি। শিবির যেতে পেরেছে, সেই জন্য ভোট পেয়েছে। তো শিবির যেতে পারলো কেমনে? ওরা তো গুপ্তভাবে সংগঠন করেছে। ওরা যদি গুপ্তভাবে সংগঠন করতে পারে, আপনারা পারলেন না কেন? এটা আমাদের গভীরভাবে অনুসন্ধান করা উচিত, গবেষণা হওয়া উচিত। কেন এখন শিবির জিতল? শিবিরের যে প্যারেন্ট অর্গানাইজেশন জামাত ইসলামী, তারা স্বাধীনতা যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল তা কি কারো অজানা? তা শিক্ষার্থী যারা এইবার ডাকসুতে ভোট দিয়েছে তারা জানে না? তারপরেও তারা তো ভোট দিয়েছে। তারা কি বুঝে ভোট দিল তাহলে? তখন আমার মনে হয় এটা কি এরকম যে ছাত্রদের কাছে বা শিক্ষার্থীদের কাছে রাজনৈতিক বিবেচনাটা প্রাধান্য পেয়েছে? আচ্ছা, রাজনীতিটাকে আমরা কীরকম করে ভাবছি? আমি একটা ভালো ক্যাম্পাস চাই, শান্তির ক্যাম্পাস। আমি হলরুম কালচার চাই না, গেস্ট রুম কালচার চাই না। আমি ছাত্রদেরকে নির্বিঘ্নে লেখাপড়া করা যেতে পারে, তারা যদি স্কুলে ক্লাসে যেতে পারে, পরীক্ষা দিতে পারে, সেই পরিবেশ চাই। সবগুলো দাবি রাজনৈতিক। আলটিমেট অ্যানালিসিসে যারা শিবিরের পক্ষে ভোট দিয়েছেন, অথবা আমি বলি যারা ছাত্রদলকে ভোট দেননি, এরা জাতীয় নির্বাচনে কাদের ভোট দেবেন? অথবা ধরেন এদের যারা প্রতিনিধি, এদের বন্ধু, তাদের পিতা, মাতা, চাচা, মামা, আত্মীয় স্বজন যত আছে, এই ভোটের আগে এরা কি ভূমিকা পালন করবে? এই শিক্ষার্থীরা, এই ভোটাররা, তারা জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা রাখবে? ভোট তো দেবেই। এত বছর পরে একটা ভোট পেলেন, 3টা টার্মের পরে। তারা ভোট দেবার সাথে সাথে তার বন্ধু বান্ধবদের কি বলবে, চলো অমুকটাতে ভোট দিয়ে আসি? যদি বলে তাহলে প্রভাব তো পড়বে, কতখানি পড়বে?
এটা বলতে পারবো না কেউই। আমি আবার বলছি, আমি মনে করি এই শিক্ষার্থীরা নিশ্চুপ থাকবে না। এই এখন থেকে আরও 5 মাস যে আছে, এই 5 মাসের মধ্যে আরও অনেক কিছুই তো ঘটতে পারে। জুলাই সনদ দিয়ে ঐক্য কি হবে? আমি বলবো আপনাদের, ঐক্য হবার মতো একটা সিলভার লাইন হয়েছে। একটা বলছি পিয়ার হতে হবে, তার সাথে সাথে বলছি জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দিতে হবে। পিয়ার নিয়ে আমি নিজে বর্তমান সময়ে পিয়ার হওয়া সম্ভব মনে করি না, বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু জুলাই সনদকে এক জায়গায় আনবার মতো জায়গায় আসছি আমরা। যদি এসে গেল, তাহলে যারা এটা করতে পারলেন তারা ভালো। দেখেছেন, আমরা পত্রিকায় পড়েছেন, আমরা একটা জোটের মধ্যে আছি, আমার দল নাগরিক ঐক্য, সেই জোটের নাম গণতন্ত্র মঞ্চ। আমাদের সাথে আরও 3টা দল, তার মধ্যে এনসিপি আছে, নূরের দল আছে, এবি পার্টি আছে। কথাবার্তা বলে একটা পলিসি আমরা ঠিক করেছি, একটা ওয়ার্কিং পেপার ঠিক করছি, সেটা নিয়ে আমরা বিএনপির সাথেও কথা বলবো, জামাতের সাথেও কথা বলবো। ইতিমধ্যে পত্রপত্রিকায় নিউজ হয়েছে। 9 দলের মধ্যে বৈঠকে কেউ কেউ বলেছেন আমরা নিজেরাই একটা জোট করি না আগামী নির্বাচনের জন্য। যদি জোট হয়, এই জোট ভোটে কোনো প্রভাব ফেলবে জানি না, খুব তো সবাই চেনে না, কিন্তু এর মধ্যে মানুষগুলোকে চেনে। মাহমুদুর রহমান মান্নাকে মানুষ চেনে, নূরকে চেনে, এনসিপিকে চেনে। যদি হয়, হবেই যাবি তা বলছি না, আমি বোঝাতে চাইছি যে এই 5 মাসে আরও কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। শেখ হাসিনার 15 বছর এই রকম ছিল, মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের কোনো জেলায় কোনো জনসভা করবার অনুমতি পাইনি, যেতেই পারিনি। মামলা তো দিয়েছে, কীরকম মামলা সেগুলো জানেন, কত অপপ্রচার হয়েছে জানেন। এরকম হয় যে প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল অবস্থার তুলনায় বিকাশ নিশ্চয়ই কম হয়, এরকম সম্ভব। এখন কীরকম হবে? আমরা আশা করি একটা অনুকূল পরিবেশ জাতীয় নির্বাচনের জন্য, যেই নির্বাচনের উপরে আমরা গণতন্ত্রের একটা সৌধ বাড়াতে পারবো। আমাদের সংগ্রামটা সেটা, এবং আমি মনে করি সেই লক্ষ্যে আমরা এখন পর্যন্ত যা দেখি সেটা সাফল্যের পক্ষে। এখন হয়তো পরিপূর্ণভাবে দৃশ্যমান নয়, কিন্তু সেটা দৃশ্যমান ধীরে ধীরে হবে। প্রফেসর ইউনূস বাইরে থেকে আসবার পরে, মানে ইউএনজিএ থেকে ফেরবার পরে আবার এই ব্যাপারে চর্চা হবে, এবং তারপর হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আমরা এটা ঠিক করতে পারবো। কিন্তু এরকম না যে উনি যে সাথে করে 3-4 জন নিয়ে গেছেন, ওখানে গিয়ে একটা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করে ফেলতে পারবেন। জামাত এবং বিএনপি এবং তারপর ইউনূস সাহেবের সাথে বসে একটা সমঝোতা করবে। ডক্টর ইউনূস ইজ এ ভেরি বিগ গাই, অনেক বড় মাপের, কিন্তু ইন পলিটিক্স, ইন নেগোসিয়েশন কোনো রেকর্ড নেই, কিন্তু ভালো কোনো রেকর্ড নেই। যদি থাকতো তাহলে 13 মাস 14 মাসে নতুন করে আরও সমস্যা হচ্ছে কেন? মাত্র 5 মাস পরে নির্বাচন, কেন প্রশ্ন আসছে ভাই নির্বাচন কি হবে? আমাদেরকে জিজ্ঞেস করে, কারোর মধ্যে আস্থা ফিরছে না। উনি বলেন আমি পৃথিবীর ইতিহাসের একটা মানে অনন্য নজির স্থাপন করবো নির্বাচনে, আর রেহমান সাহেব বলে এখন পর্যন্ত সংস্কার তো কিছুই করা হয়নি, তো মানুষ কোনটা বুঝবে? সব মিলে আমি বলছি যে না, ওইখান থেকে হবে না, কিন্তু এইখানে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে আমি মনে করি ওই সিলভার লাইন এক জায়গায় দেবে, এবং সেইটা করে মনে করছি একটা ভালো নির্বাচন করা যাবে, এবং সেই নির্বাচনের ফলাফল দেখবার পরই এটা কারেক্টলি বলা যাবে। নৌকা নাই, কিন্তু জাতীয় পার্টি তো আওয়ামী লীগের লেজ খালি না, মাঝে মাঝে মাথা। আওয়ামী লীগের জাতীয় পার্টির মধ্যে কী তফাৎ? ফ্যাসিবাদ কায়েমে আওয়ামী লীগ যে অপরাধটা করেছে, জাতীয় পার্টি তো তার চেয়ে কম অপরাধ করেনি। অতএব জাতীয় পার্টিকে ওরা যদি আশ্রয় করে, এই ক্রিটিক্যাল মোমেন্টে শুনলাম যে তাদের নেতারা ভারতে গেছেন, কী জন্যে গেছেন, কী করেছেন জানি না, ওখানে ঠিক হলো যে ঠিক আছে লাঙ্গলেই সব নৌকা উঠবে, টাকা পয়সা যা লাগে দেবো আমরা, সেই ভোটটা করলো। যদি জাতীয় পার্টি ভোট করতে পারে তাহলে তারা এটা করতে পারে, তো করে যদি দেয়ার আর চান্সেস যে এরা ভোট এত পাবে যেটা অন্য জোট বা দলের চাইতে পার্সেন্টেজে বেশি হয়, পেতে পারে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, খোদা হাফেজ। ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন।
যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হচ্ছে, সে কারণে বলতে হচ্ছে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।